সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতভেদ নেই, সেনা সদরের ব্রিফিং। সার্বভৌমত্ব করিডোর ইস্যুতে আপোষহীন অবস্থান। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। দ্রুত গণতন্ত্রে না ফিরলে সংকট আরও বাড়বে, শঙ্কা আমির খসরুর। বিএনপি ক্ষমতায় গেলে 1 কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দখল করে চলে ট্রাকে বালু লোড আনলোড। অবৈধ স্থাপনায় বাড়ছে যানজট, ঈদে ভোগান্তি বাড়ার শঙ্কা। যাত্রা শুরুর 150 বছরের উন্নয়নের ছোঁয়া লাগেনি দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে। চরম অব্যবস্থাপনায় হতাশ যাত্রীরা। কোথায় বসবে, কোথায় করবে, অস্থির হয়ে যায়। তাদের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে, অনেক স্টেশন এর থেকে অনেক উন্নত হয়েছে। লালমনিরহাট সদরের সরায়াতল ঘাটে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে চলছে 20,000 মানুষের যাতায়াত। বর্ষায় নৌকায় ভরসা, সেতু নির্মাণের দাবি। এবং কোরবানির সামনে রেখে পিরোজপুরে প্রস্তুত হচ্ছে 25 মনের বীর বাহাদুর। দাম হাঁকা হচ্ছে 9 লাখ টাকা, ভালো লাভের আশা খামারি। দেখছিলেন শিরোনামগুলো, সংবাদ সকাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতভেদ নেই, সার্বভৌমত্ব করিডোর বিষয়ে আপোষহীন থাকবে সেনাবাহিনী। সোমবার দুপুরে সেনা সদরে আয়োজিত এক ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এসব কথা জানানো হয়। শাহাদাত নিশাদের রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার করিডোর ইস্যু বেশ কয়েকদিন ধরেই রয়েছে আলোচনার তুঙ্গে। একই সাথে বান্দরবান মিয়ানমার সীমান্তে বাংলাদেশের ভেতর আরাকান আর্মির সদস্যদের অনুপ্রবেশের অভিযোগও আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তবে দেশের সবচেয়ে বড় ইস্যু নির্বাচন। আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন জায়গায় আলোচনা, সরকার ও সেনাবাহিনীর অবস্থান। সোমবার দুপুরে সমসাময়িক এসব প্রশ্নের উত্তর দিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সেনাবাহিনী। করিডোর ইস্যু নিয়ে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম জানান, বাংলাদেশ মিয়ানমার করিডোর একটি স্পর্শকাতর বিষয়। দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। এখন করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবেন। সরকার ও সেনাবাহিনীর মতবিরোধ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের নির্দেশনা মেনে কাজ করছে সেনাবাহিনী। আমরা এই বিষয়গুলো নিয়ে কোনো মুখোমুখি কোনো অবস্থান দেখছি না। আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে একসাথে দেশের জন্য, দেশের স্বার্থে, জনগণের জন্য কাজ করে যাচ্ছি। সীমান্ত পরিস্থিতি এখন বেশ সংবেদনশীল জানিয়ে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানান, বাংলাদেশ সেনাবাহিনী সীমান্ত পরিস্থিতির ওপর কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এদিকে রোববার চট্টগ্রামের বায়েজিদের একটি পোশাক কারখানা থেকে পাহাড়ি অস্ত্র সংগঠন KNF এর 20,000 পোশাক উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়টি সেনাবাহিনী গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা খুঁজে দেখছি এবং আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নিইনি, আমরা দেখছি। এছাড়াও মব তৈরির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ব্রিফিংয়ে বলা হয়, কেউ মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেনাবাহিনী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণাও দেন তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। রোববার সন্ধ্যায় প্রকাশ হয় গেজেট। তৃতীয় দিনের মতো সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে সোমবার সকাল থেকেই আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরা। বিক্ষোভে উত্তাল ছিল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। বেলা 11টায় যার যা দপ্তর ছেড়ে মিলিত হন বাণিজ্য ভবনের সামনের গাছতলায়। অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে স্লোগান দেন তারা। বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের কর্মচারীদেরকে সচিবরা ডেকে থ্রেট করেছে, রুমে আটকে রেখেছে। 4টা পর্যন্ত আপনারা এখানে থাকবেন। খেলা আজকে শুরু হবে, ইনশাআল্লাহ শেষ হবে। যদি না হয় 4টার পরে এই যে 14 তলার জন্য যে বিদ্যুতের
পরে বিকাল 3টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, মিডিয়ার বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি আমাদের এই কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন বা অধ্যাদেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা হবে। সংশোধিত অধ্যাদেশ জারির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব সচিব ও সংশ্লিষ্টদের অপসারণের দাবি জানান আন্দোলনকারীরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সচিবালয়ে বসে একটি পক্ষ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব পালন করে যেতে হবে। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। সোমবার সকাল 11:30টার দিকে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় 3 দিনের পথসভার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যেই বাংলাদেশে রাষ্ট্র নাগরিককে গুম করে খুন করে সেই বাংলাদেশে আর কেউ ফেরত যেতে চান না এবং এই পরিবর্তনটা আমাদের করা প্রয়োজন। এ সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যখন বিচার সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপের আলোচনা এগিয়ে যায় তখনই দেশবিরোধী চক্রান্ত মাথাচাড়া দিয়ে ওঠে। সচিবালয়ে বসে কর্মকর্তাদের একটি অংশ সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত বলে অভিযোগ করেন তিনি। জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। এদিকে নীলফামারীর ডোমারে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন ক্ষমতা ছাড়ার চিন্তাও না করে। খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের হাত ধরেই এনসিপি হয়েছে জানিয়ে যাচাই বাছাই করে আগামী নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান সার্জিস আলম। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ সচিবালয় ও এর আশেপাশের এলাকায় সভা সমাবেশ, গণ জমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সোমবার রাতে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 10 মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, গণ জমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ রয়েছে। এমত অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে উক্ত নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের ধারা দ্রুত প্রতিষ্ঠিত না হলে জাতীয় সংকট বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপি এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আছে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে জাতীয় সংকট বাড়বে। মিডিয়ার কাজ হচ্ছে জবাবদিহিতার আওতায় আনা। যেভাবে নির্বাচিত সংসদে জবাবদিহিতা হয়, মিডিয়াও কিন্তু আরেকটি অংশ এখানে, তারাও কিন্তু জবাবদিহিতার একটি নিশ্চিত করে মানুষের কাছে। সুতরাং আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থাকবো গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জন্য। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপি এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আছে। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। আর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ঢাকায় তারুণের সমাবেশ ও তরুণদের রাজনৈতিক ভাবনা শীর্ষক সেমিনার নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির 3 অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। নেতারা বলেন, বিএনপি ক্ষমতায় এলে 18 মাসের মধ্যে 1 কোটি তরুণদের কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই সময় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান বলেন, জুলাই আন্দোলনে আহত ও নিহতদের স্বজনদের খোঁজখবর রাখছে বিএনপি। যে শহীদদের রক্তের উপরে ভর করে সরকার বসে আছে, আজকে পর্যন্ত শহীদদের
পুনর্বাসনের কোনো উদ্যোগ আমরা দেখিনি। এবারে তারুণ্যের সমাবেশে ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের তরুণরা অংশগ্রহণ করবেন। আমরা স্ব-উদ্যোগে কর্মীরা অর্থায়ন করে 5 লক্ষ টাকা বেশি অনেককে দিয়েছি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এছাড়াও নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কার্যকরভাবে আলাদা করার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় সব দল একমত হয়েছে বলেও জানান তিনি। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে এবং জাতীয় সনদ তৈরির লক্ষ্যে 2 মাস ব্যাপী 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে 45টি বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 5 কমিশনের 166টি সুপারিশের সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রথম পর্ব শেষে কমিশনের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এই কমিশনের দায়িত্ব হলো। এ সময় অধ্যাপক আলী রিয়াজ জানান, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই। এছাড়াও নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কার্যকরভাবে আলাদা করার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় আইন প্রণয়নেও একমত হয়েছে সব দল। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কার্যকরভাবে পৃথকীকরণের জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করা। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন, নির্বাচন কমিশনের জন্য একটি পূর্ণাঙ্গ আইন করার ব্যাপারে অধিকাংশ দল একমত হয়েছে বলেও জানান তিনি। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে নীতিগত ঐকমত্য হলেও অনেক বিষয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে সেই প্রশ্নে ভিন্ন ভিন্ন মত আছে। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা ও নিপীড়নের সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ব্যাপারেও অধিকাংশ দল একমত হয়েছে বলে জানান আলী রিয়াজ। তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে অধিকাংশ দল একমত পোষণ করে। বেশ কিছু সুপারিশের বিষয়ে জনগণের মতামত জানতে জরিপ চালানোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনার মধ্য দিয়ে জুলাই মাসের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব বলে আশা প্রকাশ করেন আলী রিয়াজ। এই পর্বে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি এবং দলগুলোর অবস্থান কাছাকাছি, সেই সব বিষয়গুলো আলোচিত হবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। জুনের প্রথম সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় সংস্কার নিয়ে শুরু হবে ঐকমত্য কমিশনের আলোচনা, যা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়। এ সময় সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজ ও তৃণমূলের সংগঠনগুলোকে সম্পৃক্ত করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, দ্বিতীয় দফায় আলোচনা নিয়ে সম্মতি দিয়ে সব রাজনৈতিক দল। গেল 19 মে শেষ হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম দফার আলোচনা। সংস্কারের অংশ হিসেবে আগামী জুলাই মাসের মধ্যে বেসরকারি 6টি ব্যাংককে একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। প্রথম ধাপে সরকারের নিয়ন্ত্রণে যাওয়া 6 ব্যাংক হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, এসব ব্যাংকের বেশিরভাগই দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার খেলাপি ঋণ, অভ্যন্তরীণ দুর্নীতিতে জর্জরিত। সরকারের নিয়ন্ত্রণে আনার এই উদ্যোগ ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। এ মামলায় চাঁদনী চক মার্কেটের 5 জন সহ আসামি করা হয়েছে অজ্ঞাত আরও 50 ব্যবসায়ীকে। সোমবার রাতে মার্কেটের একটি দোকানে পণ্যের দামে বনিবনা না হয় ব্যবসায়ীদের হেনস্থার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। পরে ভুক্তভোগীর সহপাঠীরা ঘটনাস্থলে গেলে ব্যবসায়ীরা মব সৃষ্টি করে তাদেরকে মারধর করে। এতে আহত হন 10 থেকে 12 জন। পুলিশ জানায়, এ মামলায় জড়িতদের ধরতে অভিযান শুরু করছেন তারা। ফাহিম ইউসুফের রিপোর্ট।
এভাবেই মব সৃষ্টি করে হামলা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর ওপর। সোমবার রাতে রাজধানীর চাঁদনী চক মার্কেটে একটি কাপড়ের দোকানে পণ্যের দামে বনিবনা না হওয়ায় ব্যবসায়ীদের হেনস্থার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। পরে ভুক্তভোগীর সহপাঠীরা ঘটনাস্থলে গেলে ব্যবসায়ীরা তাদেরকে মারধর করে, এতে আহত হন 10 থেকে 12 জন শিক্ষার্থী। এই ঘটনার বিচারের দাবিতে শিক্ষার্থীরা নিউ মার্কেট থানায় জড়ো হলে পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে। কোনো একটা প্রোডাক্ট নিয়ে বনিবনা হয় নাই, তো বনিবনা না হওয়ার পরে সে পরে নিব বলে চলে আসে, কিন্তু ওই দোকানের স্টাফ তাকে ইফটিজিং করে এবং ওই প্রোডাক্টটা নিতে বাধ্য করতে চায়। তখন সে চলে আসে, সবাই চড়া হয়ে তাদেরকে চোর অপবাদ দিয়ে তাদের পিছনে ধাওয়া করে পুরো মার্কেট মিলে মারছে, পিলারের সাথে লাগাই মারছে। পরে চাঁদনী চক মার্কেটের 5 জন সহ অজ্ঞাত আরো 50 জন ব্যবসায়ীকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীরা। এই মামলায় জড়িত অন্যদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলেও জানায় পুলিশ। ঢাকা ভার্সিটির যে ভাইরা আছেন আমাদের, তারা একজনকে আমাদের হাতে নাতে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেন এবং দেওয়ার পর আমরা ওনাদের কাছ থেকে ঘটনাটার বিস্তারিত শুনি এবং মামলা নেওয়ার চেষ্টা করি এবং পরবর্তীতে আমরা রাতে একটি মামলা অলরেডি গ্রহণ করেছি, যেখানে চাঁদনী চক মার্কেটের 5 জন সহ অজ্ঞাতনামা 50-60 জনের বিরুদ্ধে মামলা তারা করেন। মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় পুলিশ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে সারি সারি ট্রাক দাঁড় করিয়ে লোড আনলোড করা হচ্ছে বালু। গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা, দোকানপাট এবং 3 চাকার অটোরিকশার অবাধ চলাচল। এতে প্রায়ই যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের, বিশেষ করে ঈদে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। তাই ঈদ সামনে রেখে পরিবহন চালকরা ভোগান্তির আশঙ্কা করলেও সমাধানে সব প্রস্তুতির কথা জানায় পুলিশ। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকার প্রায় 1 কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে এভাবেই সারি সারি ট্রাক দাঁড় করিয়ে লোড আনলোড করা হচ্ছে বালু, আর এতে বিঘ্ন ঘটছে গাড়ি চলাচলে। এছাড়া বৈলর, ত্রিশাল, বাঘামারা, ভরাডোবা, ভালুকা, হবিরবাড়ি, সিট স্টোর, মাস্টার বাড়ি এবং জয়নাবাজার সহ কমপক্ষে 15টি স্থানে গড়ে উঠেছে অবৈধ অটোরিকশার স্ট্যান্ড। এতে প্রতিনিয়তই এসব স্থানে পোহাতে হচ্ছে যানজটের ভোগান্তি। বাসের সাথে পাল্লা দিয়ে মহাসড়কে অটোরিকশা চলাচল বৃদ্ধিও প্রকট করেছে যানজট। অটোমোটো যদি রুটের মধ্যে কম থাকে তাহলে যানজট কম হবো। বড় গাড়ি তো ভালো লাগে দাম, সিএনজি রাস্তা খালি ছোট গাড়ি যে হুদায় দুষ দেয়। ছোট গাড়ি, মাহিন্দা গাড়ি, সিএনজি গাড়ি, প্রচুর গাড়ি, 4 মিনিটের গাড়ি এলে মুড়ের মধ্যে জাম বাঁচতো না। যদিও প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আগের মতো আর মহাসড়কের পাশে ট্রাক রেখে বালু লোড আনলোড করা হচ্ছে না বলে দাবি ট্রাক চালকদের। সমস্যা সমাধানে ট্রাক স্ট্যান্ড নির্মাণেরও দাবি জানান তারা। না, আমাদের এখানে এখন কিন্তু রুট আনলোড করা হয় না, আমরা রুটের মধ্যে গাড়ি এখন রাখি না। মানে অভিযান আসছিল, অভিযানের পরে এখন আর আমরা কোনো গাড়ি রাখি না। রমজানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এনে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে রাস্তার পাশে আমরা গাড়ি রাখি না। আমাদের যদি একটা স্ট্যান্ডের ব্যবস্থা হইতো কর্তৃপক্ষের কাছে বলি, তাহলে অন্তত আমাদের জন্য ভালো হতো। আমরা গরিব মানুষ, আমরা যাবো কোথায়? ঈদে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর সহ 6 জেলার মানুষের চাপ বাড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। নাগরিক নেতারা বলছেন, প্রশাসন কঠোর না হলে এবার ঈদে ভোগান্তি পোহাতে হবে ঘরমুখ মানুষকে। তবে যানজট নিরসনে তৎপরতা বৃদ্ধির কথা জানায় পুলিশ। এই ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে হবে, প্রশাসনকে এক্ষেত্রে নজর রাখতে হবে এবং ট্রাফিক যে আইন আছে সেটা কঠোরভাবে মেনে চলার জন্য উদ্বুদ্ধ করতে হবে। আমাদের পুলিশের যে রেগুলার ডিপ্লয়মেন্ট ঈদে আমরা করে থাকি, সেই ডিপ্লয়মেন্টটাকেও আমরা ঢেলে সাজিয়েছি। কোথায় কোথায় পুলিশ দায়িত্ব পালন করলে যানজট নিরসন হবে সেগুলো। সম্মিলিত প্রচেষ্টায় ঈদযাত্রা নির্বিঘ্নের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। যাত্রা শুরুর 150 বছরে উন্নয়ন ও আধুনিকতার ছোঁয়া লাগেনি। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জংশন দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে অব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলছে স্টেশনটির কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে, রেল মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও মেলেনি সমস্যার সমাধান। সহকর্মী মোহাম্মদ হারুনুর রশিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সালমা জাহান।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জংশন দিনাজপুর পার্বতীপুর রেল স্টেশন। প্রতিদিন 4টি রুটে আন্তনগর, মেইল ও লোকাল সহ এই জংশন দিয়ে চলাচল করে 48টি যাত্রীবাহী ট্রেন, চলাচল করে মালবাহী ট্রেনও। ব্রিটিশ আমলে নির্মাণের পর সামান্য সংস্কার ছাড়া 4টি প্ল্যাটফর্মের এই স্টেশনে কখনো লাগেনি উন্নয়ন ও আধুনিকতার ছোঁয়া। দীর্ঘদিন ধরে বন্ধ যাত্রীদের বিশ্রামাগার, প্ল্যাটফর্মে নেই বসার পর্যাপ্ত আসন, ফ্যান থাকলেও তা বিকল, সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী শৌচাগার, জরাজীর্ণ ভবনের অনেক অংশ ভেঙে গেছে, ভোগান্তি পোহাচ্ছে যাত্রীরা। এই স্টেশনটা একটু উন্নত হওয়া দরকার। কোথায় বসবে, কোথায় করবে, রোদের মধ্যে মানুষ অস্থির হয়ে যায়, বসার জায়গাটা তীরের তাপে গরম। কাজের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে, অনেক স্টেশন এর থেকে অনেক উন্নত হয়েছে, কিন্তু এটা যেমন সেই রকমই পড়ে আছে। ঠিক আমাদের উন্নয়ন হোক, প্ল্যাটফর্ম আমাদের ভালো হোক। এই যে পার্বতীপুর প্রত্যেকটা প্ল্যাটফর্মের শেষ মাথা পর্যন্ত ছাদ হইতে হবে, এখানে ভিআইপি একটা আপনার বাথরুম হইতে হবে। কর্তৃপক্ষের দাবি রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও কোনো সমাধান মেলেনি। আমার মনে হয় আরো এই স্টেশনটা সরকারের সুদৃষ্টি দেওয়া উচিত, এবং আমি আসার পরেও কয়েকবার চিঠি দিয়েছি যে বিভিন্ন সমস্যা সম্পর্কে, যেমন প্ল্যাটফর্মের শেডগুলোর অবস্থা জরাজীর্ণ হয়েছে। পার্বতীপুর রেলওয়ে যাত্রা শুরু হয় 1879 সালে। অতি দ্রুত এই স্টেশনকে আধুনিকতায় ফেরাবেন রেল মন্ত্রণালয়, প্রত্যাশা দিনাজপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। লালমনিরহাট সদরের কুলাঘাট ইউনিয়নের সরিয়ারতল ঘাটের বাঁশের সাঁকো দিয়ে চলাচল করে নদীর দুই পারের প্রায় 20,000 মানুষ। বর্ষায় নৌকায় পারাপারের একমাত্র ভরসা। একটি সেতুর অভাবে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পেতে নানা ঝক্কি পোহাতে হয় স্থানীয়দের। জামাল বাদশার রিপোর্ট। জনপ্রতিনিধি আসে যায়, বদলায় না লালমনিরহাট সদরের কুলাঘাট ইউনিয়নের রত্নাই নদীর সরিয়ারতল ঘাটের বাঁশের সাঁকো। 1971 সালের পর থেকে এখন পর্যন্ত এভাবেই চলাচল করছেন নদীর দুই তীরের 8 গ্রামের 20,000 মানুষ। বর্ষায় অবস্থা আরও খারাপ হয়, ডুবে যায় বাঁশের সাঁকোটি। নৌকাই তখন হয়ে ওঠে একমাত্র ভরসা। পারাপাড়ি খুব অসুবিধা, এই ব্রিজটা খুব দরকার আমার। বর্ষার সময় অনেক কষ্ট হয়ে যায়, এখন বন্যা এলাকা, এখন যাতায়াত খুব কষ্ট, ঘুরে নিয়ে পার হয়ে যায়, কলা গাছ কোথায় পাই না পাই। আমাদের যখন বর্ষা মৌসুম আসে তখন সম্পূর্ণ নদীটা ভরাট থাকে, সেই সময় নৌকার ব্যবস্থা থাকে। একবার যদি আমরা ঘাট মিস করি তখন আমাদের আধা ঘন্টা বা 45 মিনিট আমাদের অপেক্ষা করতে হয়। একটি সেতুর অভাবে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পেতে নানা ঝক্কি পোহাতে হয় স্থানীয়দের। একের পর এক মানুষ খালি আমার কয়া যায়, ভোট নিয়ে যায়, আর ব্রিজ তো পাই না। ভাই আমি এখানে ছোট থেকে দেখে আসতেছি, সরকার অনেক যায়, অনেক আসে, অনেকেই কথা দেয় ব্রিজ হবে এখানে, কিন্তু আসলে ব্রিজ এখানে হচ্ছে না। মসজিদ আছে উপরে, নামাজ পড়তে যাওয়া লাগে, মানে সবাই মতন আমরা যাইতেই পারি না। এত কষ্ট আমাদের, এই দীর্ঘদিন ধরে আমরা এই কষ্টের মধ্যে ভুগতেছি। তবে এলজিইডির কর্মকর্তারা জানান, সরিয়ারতল ঘাটে সেতু নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি চলছে। 100 মিটারের বেশি দৈর্ঘ্যের সেতুর পরিকল্পনা রয়েছে তাদের। যেহেতু 100 মিটারের বেশি ব্রিজের দৈর্ঘ্য হবে, ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, ওইটার আওতায় আমাদের অলরেডি সয়েল টেস্ট, টপোগ্রাফিক্যাল সার্ভে হবে। ফিজিবিলিটি স্টাডি সম্পূর্ণ হওয়ার পরে এটা সরকার তখন ইনভেস্টমেন্ট প্রকল্প অর্থাৎ মূল প্রকল্প তখন গ্রহণ করে কাজটা বাস্তবায়নের পদক্ষেপ নেবে। প্রতি মুহূর্তে ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিচ্ছেন দুই পারের মানুষ। তাদের একটাই দাবি, একটি স্থায়ী পাকা সেতু। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। কোরবানির ঈদকে সামনে রেখে পিরোজপুরে সর্দার অ্যাগ্রো ফার্মে প্রস্তুত হয়েছে ব্যতিক্রমী একটি গরু। কুচকুচে কালো, 6 ফুট উচ্চতা, 9 ফুট লম্বা, 25 মণ ওজনের গরুটি যেমন বলবান তেমনই তেজি। বলবান এবং তেজির জন্য মালিক সোহেল সর্দার আদর করে নাম রেখেছেন বীর বাহাদুর। সহকর্মী জালিস মাহমুদের পাঠানো তথ্যছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। পিরোজপুর সদর উপজেলার কলাখালী গ্রামের সর্দার এগ্রো ফার্মে কুরবানি ঈদকে ঘিরে প্রস্তুত করা হয়েছে ব্যতিক্রমী এক বিশাল গরু, যার নাম বীর বাহাদুর। স্থানীয়ভাবে এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সোহেল সর্দারের দাবি, এটি পিরোজপুর জেলার সবচেয়ে বড় গরু। 25 মণ ওজনের এই গরুর দাম হাঁকা হয়েছে 9 লাখ টাকা। 3 বছর আগে ঢাকার একটি হাট থেকে শখের বসে গরুটি কিনে এনে প্রাকৃতিকভাবে লালন পালন করেছেন তিনি। গরুটির বিশাল আকৃতি ও বিশেষ স্বভাবের কারণে এটিকে সামলাতে 5 থেকে 6 জন লোকের প্রয়োজন হয়। খামারে আরও 12টি গরু থাকলেও বীর বাহাদুর সবচেয়ে বড় ও মূল আকর্ষণ।
আমার ফার্মে 12টা গরু আছে, এর ভিতরে এই বীর বাহাদুর হয়েছে সবচেয়ে বড়। ও আর নাম রাখছি বীর বাহাদুর কারণ আর চাল চরণ স্বভাব চরিত্র একটু বীর বাহাদুরের মতো। বীর বাহাদুরের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে রয়েছে খড়, ভুসি, ভুট্টা ও কাঁচা ঘাস। গরুটির মালিক সোহেল সর্দার জানান, বীর বাহাদুরকে সন্তানের মতো ভালোবাসা ও যত্নে লালন পালন করা হয়েছে। ফার্মে ঢোকার সাথে সাথে গরুটা যদি কোনো সমস্যা থাকে বা কিছু আমি ঢুকলে বুঝতে পারি যে গরুটার এই সমস্যাটা আছে, বা এই গরুটা আমি সাথে ঢোকার সাথে সাথে আমার সাথে আসে, সামনে আগায়, ওর মাথা চুলকে দাও, ওর এই করে দাও, তাতে গরুটা একটু চুলকেলে গরুটা শান্ত থাকে, ভদ্র থাকে। এর গোসল হয় 3বার, দুপুরে সকালে একবার এবং দুপুরে একবার, রাত্রে একবার। সময় পাইলে এই গরু দেখতে আসি, একটা সুটম দেহের গরু, যার কারণে দেখতে ভালো লাগে। আমরা স্কুলে আসি, আমরা এদিকে মাঝে মাঝে হাঁটি, তো সামনে যাইতে ভয় করে, তাই দূর থেকে আমরা ওকে দেখি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর কুরবানিতে জেলায় 40,000 পশুর চাহিদা থাকলেও এর বিপরীতে প্রস্তুত করা হয়েছে 46,000 পশু। নিউজ ডেস্ক, দেশ টিভি।